ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে ফার্স্ট ক্লাস পাস হয়ে প্রথম জয়েন করি ডেন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি শাফাত আহমদ চৌধুরীকে দেখে। তিনি বাংলাদেশের প্রথম অ্যাকচুয়ারি। তো তার সংস্পর্শে এসে আমার কাছে মনে হয়েছে যে আমি দেশের জন্য কিছু করতে পারি। উনি যখন 1986 সালে বাংলাদেশে আসেন, সেই সময় শাফাত আহমদ চৌধুরী কুয়েতে যত প্রবাসী ছিল তাদের মধ্যে সর্বোচ্চ বেতন ভাতা পেতেন। তিনি সেই মুহূর্তে ত্যাগ করে বাংলাদেশে এসেছেন যে বাংলাদেশের জন্য আমরা কিছু করি। ওনার এই যে দর্শন, সেই দর্শনের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে আমি এখানে জয়েন করি। কালের পরিক্রমায় আমি কোম্পানির ম্যানেজিং ডিরেক্টরের চার্জেও 2012 সালে দায়িত্ব গ্রহণ করি। তৎকালীন সময়ে মঞ্জুর রহমান সাহেব এই কোম্পানিটাকে 2012 সালে আবার কুক্ষিগত করেন এবং যথারীতি আমাকে চাকরি ছাড়তে হয়। আপনারা সবাই অবগত আছেন, বাংলাদেশে মামলার প্রক্রিয়া একটা জটিল প্রক্রিয়া এবং দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। তো সুতরাং বেশিরভাগ লোক এখানে যারা কাজ করছেন তাদের এইরকম ফাইন্যান্সিয়াল এবিলিটি নাই যে প্রত্যেকে গিয়ে মামলা মোকদ্দমা করে 12 বছর 10 বছর 15 বছর মামলা চালাবে। আমি ব্যক্তিগতভাবে নানানভাবে চেষ্টা করেছি আমার টাকাগুলো পাওয়ার জন্য। আমি ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট রেগুলেটরি অথরিটিকে চিঠি দিয়েছি যে আমি আমার টাকা দিনের পর দিন পাচ্ছি না, আপনারা একটা ব্যবস্থা নেন, যেহেতু আপনারা হচ্ছেন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, বাংলাদেশ ব্যাংক যেমন ব্যাংকগুলোর রেগুলেটরি অথরিটি, যেভাবে তাদের অথরিটি এক্সারসাইজ করে, ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট রেগুলেটরি অথরিটি বলতে গেলে সেই অনুযায়ী কিছুই করে না। তাদের কাছে গ্রাহক অভিযোগ নিয়ে গেলে, কোনো কর্মকর্তা অভিযোগ নিয়ে গেলে তারা সেগুলো মাসের পর মাস ফেলে রাখেন। তাদের শুধু একটা উদ্দেশ্য থাকে কিভাবে তারা ম্যানেজ হবে, এবং এই ম্যানেজিং এর কাজটা আমাদের মঞ্জুর রহমান সাহেব খুব ভালোভাবে করতে পারে। কার টাকায় করেন জানেন? আপনারা আমাদের গ্রাহকদের টাকা। আজকে ডেন্টাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির 22 কাঠা একটা জায়গা কেনা হয়েছে গুলশানে। শাফাত আহমদ চৌধুরী যখন চেয়ারম্যান এবং এমডি ছিলেন, সেইখানে একটা বিল্ডিং করা হয়েছে। ওই বিল্ডিং এর ডেকোরেশনের কাজ করতে গিয়ে যে সমস্ত কাঠ মাঠ যা লাগিয়েছে, সেই কাঠগুলো উনি ওনার নিজস্ব যে অফিস আছে সেগুন বাগিচাতে সেটা নিয়ে ব্যবহার করেছেন। আপনারা চাইলে এগুলো খুঁজে বের করতে পারবেন। এবং আমি মনে করি আপনারা যারা সাংবাদিক, তারা কিন্তু সমাজের আয়না। তাদের কাছে কিন্তু সমাজের প্রতিবিম্বটা ধরা পড়ে কোথায় কি আছে। আজকে এই যে একটা বড় পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনে আমি অবশ্যই ছাত্র জনতাকে সাধুবাদ জানাই, কিন্তু পাশাপাশি বলবো আজকে যদি এখানে সংবাদ মাধ্যম তাদের ভূমিকাটা যদি যথাযথভাবে পালন না করতো, তাহলে হয়তো এই পরিবর্তনটা হওয়াটা আরো কঠিন ছিল। সুতরাং আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই বিষয়গুলো যদি মনে হয় আপনারা যাচাই বাছাই করবেন। আমাদের হাফিজ সাহেব বলেছেন 21 এর 22 এর পত্র পত্রিকা গেলে আপনারা পাবেন। আপনারা আজকে সংবাদ সম্মেলনে যেগুলো বলা হয়েছে ধরে নিতে পারেন, এগুলো বিশ্বাসযোগ্য নাও হইতে পারে আপনাদের কাছে, কারণ আপনাদের দায়িত্ব হচ্ছে বিশ্বাসযোগ্য সত্য কথাটাকে প্রকাশ করা। কেউ একজন বলল সেটা প্রকাশ করা হচ্ছে হুজুগ। সাংবাদিকতায় যারা কাজ করেন তারা হুজুগি বিশ্বাস করেন, এটা আমার ধারণা, আমার বিশ্বাস। যারা করেন তাদের আমার একটা নাম আছে, হলুদ সাংবাদিকতা। আমি বিশ্বাস করি আপনারা যারা এখানে এসেছেন তারা প্রত্যেকেই নিজেদের পেশাদারিত্ব বজায় রেখে কাজ করেন। আপনাদের যদি কোথাও কোনো জায়গায় কোনো কনফিউশন থাকে, আপনারা প্লিজ 21-22 এর পত্রিকাগুলো দেখবেন। আরেকটা অনুরোধ করব, ইডরা থেকে যদি আপনারা চেষ্টা করেন এই সমস্ত তথ্যপাত্র সেখানে আপনারা পাবেন। আর বাংলাদেশের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম, অনেক চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম আপনারা আছেন, ব্যাংকের ছাত্র মতো আছেন, কিন্তু তাদের মধ্যে নাম করা প্রতিষ্ঠান কিন্তু খুব কম। একনবীন কিন্তু তাদের মধ্যে একজন। তাদের রিপোর্টে এসছে এখানে কয়েক হাজার কোটি টাকার প্রশ্ন হয়েছে। আপনার প্রশ্নের উত্তর আমি একটু স্পেসিফিক ভাবে জানতে চাচ্ছি, আপনারা মামলা করেছেন কিনা বা করবেন কিনা? মামলা দুইজন করেছে, যেমন আমি মামলা করেছি। মামলা করার পরে যেটা হচ্ছে দীর্ঘসূত্রিতার মধ্যে পড়েছিলাম, এরপরে যখন প্রশাসক বসানো হয়েছে
তখন প্রশাসকের সময়ে এসে আমি আমার প্রাপ্য টাকা 12 বছর পরে প্রাপ্য টাকা একটা অংশ পেয়েছি, পুরোটা পাই না। উনি মামলা করেছেন, মামলা চলমান আছে। আমারটাও মামলা আছে। এই মামলা আছে। এই যে ওনারও বোধহয় মামলা আছে। ওনার কোর্টের এইটাতে আছে। আছে অনেকেই করেছে, অনেকে করেন না। জি, আমি তো আমারটা একটু যোগ করি। সর্বশেষ আপনারা সংবাদ সম্মেলন করবেন, দাবি জানাবেন। এই দাবির প্রেক্ষিতে আপনারা যদি কোনো ধরনের ফল না পান, তাহলে আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হবে, এরকম কোনো চিন্তা ভাবনা আছে? আমরা অ্যাকচুয়ালি সংবাদ সম্মেলনের মূল উদ্দেশ্য হচ্ছে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে, আপনাদের মাধ্যমে তাদের কাছে যা পৌঁছানো। আমরা যদি এখন বলি যে 50 জন লোক এই ইন্ট্রাকে জানাবো, 50 জন লোক এর সেক্রেটারি সংশ্লিষ্ট সচিবকে জানাবো, সম্ভব হবে না। এটা আপনারা বোঝেন। বেসিক্যালি সংবাদ সম্মেলনের মূল উদ্দেশ্যটাই থাকে যে সংবাদপত্রের মাধ্যমে এই মেসেজটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছানো। সেই জন্যই আপনাদের কাছে এটা আসা। আমার নাম সুশান্ত সিনহা, আমি 71 টিভিতে কাজ করি। আপনি যে একনবিনের কথা বললেন, এটা নিয়ে আপনার রিপোর্ট করার সুযোগ হয়েছিল এবং আমি করেছিলাম। সেই সময় একনবিন যে রিপোর্ট দিয়েছিল, যেটা আপনারা পেছনে দিয়েছেন 3600 কোটি টাকা, সেটা আমার রিপোর্ট করার পর ওরা 1 লাখে বললো যে এত টাকা হয়নি, 1100 কোটি টাকা দুর্নীতি হয়েছে। এটা মঞ্জুর মৌলা জানেন, ওই সময় আমি রিপোর্ট করেছিলাম এবং এই রিপোর্টটা হচ্ছে সেই রিপোর্ট। এক রিপোর্টের কারণে ওরা 3600 কোটি টাকা থেকে 1100 কোটি টাকা দুর্নীতি করবে। তারপর যখন 1100 কোটি টাকা দুর্নীতির আমি প্রমাণ চাইলাম, ওরা কিন্তু ফাইনাল রিপোর্টটা একটুই দিতে পারেনি, কিন্তু ওরা লিখিতভাবে স্বীকার করেছে ওই রিপোর্টটা ওই সময় যে প্রশাসক গঠন হয়েছিল আইডিআর এর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুইয়ার, মোশাররফ হোসেনের প্ররোচনায় তিনি তাদেরকে বাধ্য করেছেন। এরকম একটা লিখিত স্টেটমেন্ট দিয়েছে একনবিন, এটা কিন্তু আমার কাছে আছে। আপনার কাছে প্রশ্ন হচ্ছে এটা যে একনবিনের মতো প্রতিষ্ঠান যদি নিজের রিপোর্ট নিজেরা অস্বীকার করে, সেইটাকে কতখানি সত্য বলে আপনারা যেভাবে গ্রহণ করছেন সেটা উচিত হবে। 1 2 নম্বর বিষয় হচ্ছে, এখানে সাদিক সাহেব আছেন, সাদিকুর রহমান, আপনার শেয়ার কতটুকু আছে পরিচালনা পর্ষদে থাকার মতো কি আছে কি না? যতটুকু জানি আপনার বোধহয় 100 শেয়ার আছে ডেল্টা লাইফে এখন বর্তমানে। তবে 100 শেয়ার নিয়ে আসলে কি উদ্যোক্তা পরিচালক বা এই বোর্ডে আসার জন্য কোনো কিছু করা যায় কিনা সেটা একটু বলবেন। দ্বিতীয় বিষয়, আপনি তো এমডি ছিলেন 12 সাল পর্যন্ত, এমডি থাকাকালে ডেল্টা লাইফের কোনো দুর্নীতি অনিয়ম দেখেছেন কিনা? আচ্ছা, এখানে একটু বলি, এখানে আপনার প্রশাসকের একটা রিপোর্ট আছে বিমা আইন 2010-এর আপনার 96 ধারা অনুযায়ী, এটা সরকারি রিপোর্ট। এই সরকারি রিপোর্টে 3687 কোটি টাকার অনিয়মের কথা এই রিপোর্টে বলা আছে। আচ্ছা, আমি একটা করে যাই। 5ই আগস্টের পরে বহু মামলা প্রত্যাহার করা হয়েছে, যেগুলো 12 বছর যেমন চলতেছিল, 15 বছর যেমন চলতেছিল। কেন প্রত্যাহার করা হয়েছে সেই প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে দিতে চাই না, আপনারা জানেন। আমাদের এখানে হয় কি, ক্ষমতা পাল্টালে অনেক কিছু পরিবর্তন হয়। যখন মুশাররফ সাহেব ছিলেন তখন নিশ্চয়ই আপনাকে এই কথাটা বলেন। মুশাররফ সাহেব চলে যাওয়ার পরে বলছেন যে এটা মুশাররফ সাহেব থাকাকালীন আমি নিউজ করেছিলাম, মওলাবের ইন্টারভিউ আছে। যাই হোক, এখন এটা একনবিন ভালো বলতে পারবে, আমি তো বলতে পারবো না। কারণ একনবিন যদি বলে 3600 কোটি টাকা, আবার বলে 1200 কোটি টাকা, আবার যদি বলে যে না আমি আমার মতো করি নাই, সেটার কথা একনবিনের কাছে আমি যেহেতু এটা বললাম আমি জানি না। আর সবচেয়ে বড় কথা হলো যে আমি ইন্স্যুরেন্সে গত 12 বছর যাবত ইন্স্যুরেন্সে নাই। ঠিক আছে, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আপনি তো জানেন আইন পরিবর্তন না হলে 100 শেয়ার কেন, অনেক 2% শেয়ার হলেও শেয়ার হোল্ডার হতে পারবেন, এটা আপনি জানেন। সুতরাং এই প্রশ্ন করে বিব্রত করা ছাড়া কিছু নেই। এবং এখানে কেউ এরকম ভাবে না যে আমি 200 শেয়ার বা অনেক 2% শেয়ার নিয়ে ডাইরেক্টর হবো। এটা যদি কেউ ভাবে, যতক্ষণ পর্যন্ত আইন পরিবর্তন না হচ্ছে, যদি আইন পরিবর্তন হয় যে না ঠিক আছে 100 শেয়ার হলেও শেয়ার হোল্ডার হতে পারবেন, তাই হতে পারবেন। আদারওয়াইজ এখন যে ল অফ দ্য ল্যান্ড, তাতে 2% শেয়ার লাগবেই, রাইট? আর প্রশ্ন কি? 12 সালে